গতকাল হাল্লাবোল যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। তার কারণ গতকাল ভেবেছিলাম বেলডাঙা ইতি, কিন্তু আজকে সকাল থেকে আবারও নতুন করে উত্তপ্ত হলো পরিস্থিতি। আবারও এমন কিছু ঘটনা ঘটলো যে আজকেও হাল্লাবোল এই বেলডাঙা নিয়েই বেশ কিছু ইনসিডেন্ট নিয়ে, বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে সাজাতে হয়েছে। আর ডেফিনেটলি আমার সঙ্গে যারা প্যানেলে থাকবেন তাদের কাছ থেকে তো শুনবই, তাদের বক্তব্য শুনবই। আজকে হাল্লাবোলে আমি দেবারতী রয়েছি আপনাদের সঙ্গে, এবং সকাল থেকে যা যা ঘটনাক্রম গতকালের পর আজকে যা যা ঘটনাক্রম, কয়েকটা ছবি একটু আপনাদের দেখাতে চাইবো। দেখুন কি কি হলো, কিছু বাদ নেই। গতকালও দেখেছিলাম আগুন জ্বলতে, আজকেও আগুন জ্বললো। গতকাল দেখেছিলাম রেল লাইন, ট্রেন স্তব্ধ করে বিক্ষোভ, আজকেও একই ঘটনা। আজকে রেল লাইন উপড়ে ফেলার ছবি দেখলাম, সাধারণ মানুষ রাস্তায় নামলেন। তার এই সাধারণ মানুষ, এই যে কথাটা বলছি, তার একটা তো ন্যারেটিভ রয়েছে রাজনৈতিক দলের, সেটাতে আমি পরে আসছি। কিন্তু এটা কন্ট্রোল করার জন্য পুলিশ নামলো, রাফ নামলো, কলকাতা থেকে ফোর্স যাচ্ছে, সেই ছবি দেখলাম। বেলডাঙার এই অবস্থা কেন? গতকাল একজন প্যানেলিস্ট এখানে বসে বলছেন যে এটা তো হওয়ারই ছিল। যবে থেকে বাবরি মসজিদের কথা অ্যানাউন্স হলো তারপর থেকে নাকি এটা হওয়ারই ছিল। তার পার্সপেক্টিভ তিনি তার মতো করে বলেছেন। আজকের ব্যাখ্যা, আজকের যা যা ঘটনাক্রম, কি কোন দিকে যাচ্ছে, কি হতে চলেছে, কেন বারবার ওয়াকাফ হোক, সিএএ হোক, বাবরি মসজিদ হোক বা এই ঘটনা হোক, কেন বারবার বেলডাঙা অশান্ত হচ্ছে, কি ন্যারেটিভ তৈরি হচ্ছে, আর যা যা হচ্ছে তা থেকে কি কোনো রাজনৈতিক দল কোনো ফায়দা তুলতে পারবে? কি মনে হয় আপনাদের? আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া আপনারা বলতে পারেন, শেয়ার করতে পারেন আপনাদের মত, এবং আমার সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের মত এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শুনবো তাদের কথা, তার আগে আলাপ করাই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। প্রথমেই প্রদীপ্তটাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, বিজেপি মুখপাত্র, প্রীতমকে স্বাগত জানাবো। রয়েছেন কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, সুস্মিতাদিকে স্বাগত জানাবো, এবং সিপিএম নেতা গৌরব মজুমদার রয়েছেন, গৌরবকে স্বাগত জানাবো। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রতিক্রিয়া শোনাতে চাইবো, শুরু করতে চাইবো সেখান থেকে। এই যে বলছিলাম কিছুক্ষণ আগে, সাধারণ মানুষ যারা বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, কিন্তু অনেকেই বলছেন এই সাধারণ মানুষের মধ্যে এক শ্রেণীর কমিউনিটির সংখ্যালঘু, স্পষ্ট করে বলতে গেলে মুসলমান সমাজ, তারা পথে নেমেছেন, তারা আন্দোলন করছেন। তাদের এই ক্ষোভ জাস্টিফাইড বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের ক্ষোভ থাকাটা কেন স্বাভাবিক, কি বলতে চাইছেন উনি? গতকাল কি বলেছিলেন দেখুন। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। প্রতিদিন চেঞ্জ করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেসারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, লুট বলছে ঝুট। বেলডাঙার ঘটনায় উস্কানি রয়েছে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, কাদের উস্কানি, কাদের দিকে ইঙ্গিত নতুন করে বলার অপেক্ষায় রাখে না, উনি স্পষ্ট সেটা বুঝিয়েছিলেন। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি নাম করে বলছেন কারা ঘটালো বেলডাঙার ঘটনা। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখাবো আপনাদের, দেখুন। দেখেছেন বিজেপিকে গালাগালি দিয়ে গত 5 বছরে, 7 বছরে, 10 বছরে, 12 বছরে যবে থেকে মোদির সরকার দেশ চালাচ্ছে, এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি। একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে
গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বিজেপির সাথে কার যোগাযোগ? কার যোগাযোগ? তার প্রকৃত স্বরূপ খুব শীঘ্রই জনসমক্ষে আসবে, অপেক্ষা করুন। তার আসল চেহারাটা খুব তাড়াতাড়ি জনগণের কাছে আসবে। আমি মুর্শিদাবাদের ভাইদের, আমার সমবয়সী যারা, আমার থেকে ছোট যারা, আমার থেকে বড় যারা, অগ্রজ অনুজ, আমি সকলকে অনুরোধ করব এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখবেন। কোনোভাবে বিজেপিকে অক্সিজেন দেওয়া যাবে না। প্রীতমের কাছে আসি, এত অক্সিজেন তোমরা দিচ্ছ বা যাই হোক তোমাদের দেওয়া হচ্ছে, মানে তারপর কি হবে? ব্যাপারটা কোথায় গিয়ে ঠেকবে? বেলডাঙ্গার ঘটনার জন্য তোমাদেরকে সরাসরি দায়ী করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উস্কানির কথা, ইঙ্গিত স্পষ্ট। তার কারণ হচ্ছে ওনার পুলিশগুলো তো ওনাকে পাহারা দেওয়ার জন্য, মমতা ব্যানার্জিকে পাহারা দেওয়ার জন্য, ফাইল চুরি করার জন্য, কয়লা চুরি করার জন্য, ভোট চুরি করার জন্য কাজে লাগায়। সেই জন্য ওই ওনার পুলিশকে ঘুম পাড়িয়ে রেখেছেন। ওনার কাছে পুলিশ আছে, তদন্ত করুক, তদন্ত করে এভিডেন্স নিয়ে কোর্টে পেশ করুক, কোর্ট আমাদেরকে সাজা দেবে, আমরা সাজা পালন করবো। আসলে কি বলুন তো, মুশকিলটা হচ্ছে যে পাল্টানো দরকার, চাই বিজেপি। তুমি যখন এই কথাটা বলছো প্রীতম, আমি একটু থামাবো তোমাকে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা তুমি বললে। আজকেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজ উপস্থিত ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আবারও তিনি তার কিছু ক্ষোভ সেই কথা বলেছেন এবং এই বিচারপতিদের কাছে উনি বলছেন, এই আবেদন করছেন যে দেশকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান, সংবিধানকে বাঁচান। তুমি যখন এই কথা বললে আমি একটু শোনাতে চাইবো কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি তারপরে আসবো আবারও তোমার কাছে। দেখুন, আচ্ছা আমি কিছুক্ষণের মধ্যে শোনাতে পারবো হয়তো। হ্যাঁ প্রীতম বলো। তিনটে জিনিস বললে, দেশকে বাঁচান, দেশের আর্মিকে উনি বলছেন যে দেশের আর্মি নাকি এসে কু করে দেয়, দেশের আর্মিকে বলছেন যে মহিলাদের হাতাকন্তি নিয়ে চলে যাও। এবার তুমি বললে তুমি সংবিধান বাঁচানোর কথা বললে, সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, সাংবিধানিক যে কাঠামোগুলো আছে সেগুলোকেই বারবার আঘাত দিচ্ছেন। সংবিধান যে কাঠামোগুলো, যে আইন প্রণয়ন করেছেন, সেই আইন প্রণয়ন করে ইডি একটা কর্পোরেট সংস্থাকে তদন্ত করতে এসেছিল, সেখান থেকে ফাইল ডাকাতি করে নিয়ে চলে গেছে। আমার কথা না, ইডির কথা সুপ্রিম কোর্টে দিয়েছেন। এবং আজকে যে ঘটনাটা তুমি উল্লেখ করলে সার্কিট বেঞ্চের ওপেনিংয়ের কথা, সেখানেও বাংলা বাঙালি, দেখুন মমতা ব্যানার্জি বাংলা বাঙালি, আমার তোমার সবার মুখ্যমন্ত্রী, সে বাংলা বাঙালির মাথা হেড করে দিল। কেন? তার কারণ হচ্ছে আমরা অতিথি দেব বলি, আমরা বলি কোনো অতিথি যদি আসে সে আমাদের কাছে নারায়ণের মতো তুল্য। সেখানে ভারতবর্ষের আইনমন্ত্রী, আমার তোমার মমতা ব্যানার্জিরও আইনমন্ত্রী, তিনি আসলেন, সবাই মমতা ব্যানার্জি সবাইকে লাইন ধরে নিজে উত্তরীয় পড়ালেন, শুধু একমাত্র আপনার পড়ালেন না মেঘাওয়ালজিকে, যিনি আইনমন্ত্রী ভারতবর্ষের। এই করে বারবার এই ডিভিসি পলিসি করে উনি বাংলা বাঙালির মাথা হেড করে দিচ্ছেন। এবং আজকে বেলডাঙ্গা থেকে শুরু করে, আমি পরে আসছি, বেলডাঙ্গা এটা কি হচ্ছে না আমি তো বলছি তোমার, বেলডাঙ্গায় যে অ্যাপিসমেন্ট করে আসছেন, যাকে এতদিন ছাড় দিয়ে এসছেন, তাকে এখন বলেছেন, উনি বুঝতে পেরেছেন যে কিছু মুসলমান স্কলার তারা বুঝতে পেরেছেন যে আলটিমেটলি মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি কিছু করেনি। তাই এখন যে বলেছিল 70-30 রেশিওতে, যে 70 যেহেতু ওরা হয়ে গেছে তোমার মুর্শিদাবাদে, আমি বলতে দাও। এই গন্ডগোলটা মানে সূত্রপাত যদি আমরা দেখি, তাহলে ঝাড়খণ্ডে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং বিহারে আজকে একটা ঘটনা আমরা জানতে পারছি, যেখানে বিহারে একজন পরিযায়ী শ্রমিক তিনি আক্রান্ত হয়েছেন। গতকালে ঘটনাটা হয়তো থেমে যেত, আজকে বিহারের এই ঘটনাটা যদি আবারও না সামনে আসতো। সূত্রপাত তো এইখান থেকে না, এইরকম অবস্থা হচ্ছে কেন? আজকে ঝাড়খণ্ডে ওরা তো বন্ধু সরকার, যেখান থেকে উনি ধার করে এনে এখানকার অ্যাক্সিডেন্টে হেলিকপ্টার নিয়ে চলে যায়। আমি তোমাকে বলি, তার মানেটা কি? তার মানে এটা হচ্ছে যে বন্ধু সরকার বা ওইরকম বলে না, কোথাও কেউ অন্যায় করলে সে তার ব্যবস্থা হচ্ছে, সেখানকার প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা তো অনেকেও দেখেছি যে কেউ টাকা ধার নিয়েছে, তার জন্য সে কোথাও মারপিট হয়েছে, তার কোনো গণ্ডগোল হয়েছে, সেটাকে এনারা চালিয়ে দিয়েছেন। আসলে মুশকিল এই যে বারবার বললাম না, বাংলা বাঙালির কথা বলে আজকে সতীদাহটাকে প্রতিদাহ করে দিচ্ছে। এই যে বাংলা বাঙালির কথা বলে বারবার ভুল যেমন কথা বলে, তেমনি বারবার ভুল বলে বাংলা বাঙালিকে সবচেয়ে বেশি বিপদে ফেলছে। এই তোমাকে বললাম, এই আজকে বুঝেছি। সুকান্ত মজুমদার একটা রিয়াকশন শোনাবো, তারপরে প্রদীপ্তদের কাছে আসবো। সুকান্ত মজুমদার খুব স্পষ্টভাবে এই যে কথাগুলো প্রীতম বলছে সেটারই একটা অন্য রূপ আমি দেখাই। কি বলেছেন সুকান্ত মজুমদার, দেখুন। আমাদের এই নির্বাচন কোন একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়, আপনার ঘরের বেটি বাঁচানোর নির্বাচন, আপনার বাড়ির মাটি বাঁচানোর নির্বাচন, আপনার বাড়ির
বাড়ি যেন শমশেরগঞ্জ না হয়ে যায়, আপনার ছেলেটা যেন চন্দন দাস না হয়ে যায়, আর আপনার স্বামী যেন হরগোবিন্দ দাস না হয়ে যায়, তার জন্য এই নির্বাচন। আপনি একদিন বলেছিলেন যে যে দুধের গায় দুধ দেয়, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। সমস্যা হচ্ছে দুধ আর ক্ষীর আপনি আর আপনার ভাইপো খাচ্ছেন, লাথি পশ্চিমবঙ্গের মানুষ খাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ লাথি খাবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার, যে সরকার ভারত বিরোধী সরকার, যে সরকার উগ্রপন্থীদের পাশে দাঁড়ানো সরকার, যারা এই উগ্র সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ, তাদেরকে মাফ করা যাবে না। হাতে লাঠি নিয়ে জয় শ্রীরামের ধ্বনি নিয়ে যার যেটা ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ন্যারেটিভটা তাহলে তৈরি হচ্ছে সেই হিন্দু মুসলমান। প্রদীপ্তদা, 70-30 যখন বললো তখন নন্দীগ্রামের 30-70টা মিস করে গেল। নন্দীগ্রামে যখন ভোট শুরু হয়েছিল তখন 30-70 কে বলেছিল সেটা বোধহয় আজকের দিনে খুব প্রাসঙ্গিক। কারা 70% থেকে শুরু করছে এবং 70%-এর উপর নির্ভর করে কাজ করছে সেটা খুব প্রাসঙ্গিক। আমরা যখন ভারত, সংবিধান এই সব কথা বলি তখন ভারতের যে বহু সংস্কৃতিবাদী চরিত্র সেটাকে ভুলে যাই, তখন আর ওই ভারতীয় মুসলিমদের কথা বলতে ভুলে যাই। এইখানের থেকে দাঁড়িয়ে এই যে বললো না যে মানে আপনার সন্তান বা আপনার অমুককে রক্ষা করতে বা চন্দন দাস এই সব যে নামগুলো এসছে, সত্যি সত্যি সবার প্রোটেকশন খুব জরুরি। তেমনই অসিত সরকারের প্রোটেকশনটাও জরুরি, তেমনই গৌতম বর্মনের প্রোটেকশনটাও জরুরি। যিনি বলছেন এই সুকান্ত মজুমদার, সেই সুকান্ত মজুমদারের এলাকার বুথ এজেন্ট হচ্ছে অসিত সরকার, গৌতম বর্মন বিজেপির বুথ এজেন্ট ছিল, বিজেপির বুথের কর্মী ছিল। তাদের প্রোটেকশন দিতে পারেনি, তারা দিনের পর দিন জেলে বন্দী হয়ে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক, বাংলা বাঙালি। এই কারণে সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে তাদের ছাড়িয়ে আনছেন। আবার ঠিক যেখানে মালদার ঘটনা, আজকে মালদায় এসছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মালদারই কাছে বালুরঘাটের উনি লোক, সেইখানে সোনালী খাতুনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওই পারে। সেই সোনালী খাতুন বাংলা বলে, বাঙালি বলে বলে ওপারে পাঠিয়ে দিল, অর্থাৎ বাংলাদেশে পাঠিয়ে দিল, সুপ্রিম কোর্ট ফেরত আনতে বলল। এইভাবে যখন ওড়িশায় 440-এর বেশি মানুষকে গ্রেপ্তার করে রাখা হচ্ছে, বালাসোরে যখন তারা রাত্রিবেলায় ঘুমাচ্ছে ডেকে ডেকে বলছে হয় জয় শ্রীরাম বলো, নয় আধার কার্ড দেখাও, নয় এখান থেকে লাথি মেরে বার করে দেবো, তখন এরা কি কথা বলবে? যখন বাঙালিদের বিভিন্ন রাজ্যে অত্যাচার করা হচ্ছে 2000-এর বেশি বাঙালিকে। কিন্তু প্রদীপ্তদা, এটা কি বলবেন আজকে প্রধানমন্ত্রী যখন এই কথা বলছেন যে পরিযায়ী শ্রমিক কেন তৈরি হচ্ছে, কেন বাইরে যেতে হচ্ছে? একটু সরিয়ে নিই প্রধানমন্ত্রীর বক্তব্য, আমি তারপরে আসবো আপনার কাছে। কি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী মালদায়, দেখুন। यहाँ न फैक्ट्रियां लग रही है, न किसानों को कोई सुविधा मिल रही है। मालदा मुर्शिदाबाद से नौजवानों को रोजी रोटी के लिए पलायन करना पड़ता है। यहाँ रेशम किसानों की सूद लेने वाला कोई नहीं है। यहाँ के आम किसान बेहाल है। आम किसान बताते हैं कि इस बार उनको अपनी लागत तक वापस नहीं मिल पाई। ये इसलिए हुआ क्योंकि टीएमसी सरकार ने यहां आम से जुड़े उद्योग बढ़ाने के लिए ठीक से काम नहीं किया। यहां आम की प्रोसेसिंग को लेकर कोई बड़ी सोच नहीं दिखाई। और तो और जो आपके हक के पैसे थे वो भी आपको नहीं दिए। কেন বাংলা থেকে যেতে হচ্ছে বাইরে? এটা বহুদিনের প্রশ্ন, আজকে আবারও প্রধানমন্ত্রী তুলেছেন এই পরিস্থিতিতে। আমি বলছি ভারত সরকারের একটা ইকোনমিক উইং আছে, তার একটা গবেষণাপত্র ভারত সরকারের ওয়েবসাইটে আছে, দর্শক বন্ধুরা দেখে নেবেন। নীরজ কুমার, ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন ইন্ডিয়া, এটা কোভিডের পরবর্তীকালে বেরিয়েছিল 2024 সালে। আমি সবাইকে বলছি দেখুন, প্রদীপ্ত মুখার্জির কথায় কেউ বিশ্বাস করবেন না। ভারত সরকার তো বলছেন, ভারত সরকারের প্রধান তো নরেন্দ্র মোদীজি, এবং তারই ইকোনমিক উইং থেকে এখনও .gov.in মানে জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে বেরিয়েছে নীরজ কুমারের একটা পত্রিকা, যে একটা গবেষণা। সেই গবেষণায় কি দেখাচ্ছে জানেন? রিসিভিং এন্ডে ওয়েস্ট বেঙ্গল 5th, রিসিভিং এন্ডে ইন মাইগ্রেশন, অর্থাৎ মাইগ্রেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গে 5 নম্বর, আর সব থেকে বেশি মাইগ্রেশনের সংখ্যায় যখন যাচ্ছি পশ্চিমবঙ্গ 10-এর পরে, যখন যাচ্ছে 10-এর পরে। এই তথ্যটা যে রাখেন না, সে যখন এখানে এসে বলেন তখন তার সরকারের তথ্য তার সামনে রেখে দিচ্ছি, এইটাকে বলে শ্বেতপত্র।
সেই শ্বেতপত্র প্রকাশিত হচ্ছে। কৃষকদের কথা বললেন, কৃষকদের কনটেক্সটে পশ্চিমবঙ্গের কৃষকদের আয় কতটা বেড়েছে সেটাও প্রকাশিত হয়েছে, এবং কৃষকদের আয়ের জন্য তাকে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে পুরস্কৃত করেছে এই নরেন্দ্র মোদী সরকার। আর যারা বলেছিল কৃষকদের আয় ডবল করে দেবে, তারা কৃষক নিধন করেছে, 9 জনের বেশি কৃষককে মেরেছে, এবং সেই কৃষকদের মারার জন্য কিরকম ব্যবস্থা করেছে দিল্লিতে সেটা সবাই জানো। তাহলে আজকে পুলিশি বর্বরতা সেটা গুরুত্বপূর্ণ, নাকি পুলিশি ব্যবস্থাপনার মধ্যে শান্তি শৃঙ্খলা গুরুত্বপূর্ণ? আজকে 2000-এর বেশি মাইগ্রেন্ট ওয়ার্কারকে যখন এ ধরনের বাংলা বলার জন্য, আচ্ছা 19 নম্বর ধারাকে তাহলে উনি মানবেন না? সংবিধানের কথা বলছিলেন, তাহলে সংবিধান বিরোধী কে? 19 নম্বর ধারায় তো খুব পরিষ্কার বলা হয়েছে যেখানে পারবে, যেখানে পারবে কাজ দিতে পারবে ভারতের মধ্যে। তাহলে সেই 19 নম্বর ধারার বিরোধিতা করছেন মাননীয় নরেন্দ্র মোদী। তাহলে বিহার থেকে কেন এত লোক পশ্চিমবঙ্গে? উত্তরপ্রদেশ কত লোক আসছে এখানে? মানুষ কাজ পাবে হোক, সেখানে হলদিয়ায় 2খানা সরকারি কারখানা কেন বন্ধ হয়ে গেছে এই দিলীপ ঘোষের আমলে? যখন দিলীপ ঘোষ ওখানে দায়িত্বে ছিলেন, সেই উত্তর খেয়ে দেবে। কটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান বাদ হয়ে গিয়েছে ওইখানে দায়িত্ব ছিলেন, মানে তার মানে বুঝতে হবে। কটা লোক আমাকে তথ্য দিয়ে দেখিয়ে দিক প্রীতম এই মুহূর্তে, কটা লোক পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছে বা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠিত কারখানায় চাকরি পেয়েছে? তথ্য নেই। একটা ব্রেক নেব, খুব শার্প ব্রেক। ফিরে আসার পরে বাকিদের কাছে যাব, এবং যে কথা আমি বলছিলাম একটু বিরতিতে যেতে যেতে তাহলে ওই প্রতিক্রিয়াটা শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে দেশকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, এবং এই আর্জি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের কাছে করছেন। কি বলছেন দেখাই, তারপর বিরতি। Request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary, save country, save constitution. We are under your custody, and constitution, you are the guardian of the constitution. You are nobody super than you. ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, এই পরপর এলাকাগুলো দেখতে থাকুন। আর কিছুদিন আগের কথা যদি বলি, আমি একদম শুরুতে যে কথা বলছিলাম, বাবরি মসজিদ, তার শিলান্যাস, ইট বয়ে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গা থেকে, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছিল যে তারপর থেকে পরিস্থিতি কিছুটা ঘোরালো হতে পারে। কেন হতে পারে? এই কারণে কি, যেটা আজকে দেখছি আমরা, এই মুর্শিদাবাদ বা এই মালদা, এই জেলাগুলোতে আপনারা জানেন যে এখনো কিছু পকেটে সংগঠন মজবুত রয়ে গিয়েছে কংগ্রেসে। কিন্তু সেই কংগ্রেস সেখানকার মানুষের জন্য কি করেছে, আজকে এই প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন একবার শোনাই, তারপরে আসবো সুস্মিতাদির কাছে। দেখুন, দেখেছেন বিজেপিকে গালাগালি দিয়ে গত 5 বছরে, 7 বছরে, 10 বছরে, 12 বছরে যবে থেকে মোদীর সরকার দেশ চালাচ্ছে, রাজ্য কংগ্রেসের কোন নেতা একটা সাংবাদিক বৈঠক করে এদের বিরুদ্ধে সরব হয়েছে? দেখেছেন অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা এসআইআর এ মানুষের হয়রানি হচ্ছে একটা প্রশ্ন তুলেছে। কাল বিকেল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার বাব্বা পান্ত করে। আকাশ মেঘলা হলে মমতা ব্যানার্জি দায়ী, গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, শীত পড়লে মমতা ব্যানার্জি দায়ী, গোলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী, পেঁয়াজ বাজারে না পাওয়া গেলে মমতা ব্যানার্জি দায়ী। এদের কারণে আজ মানুষ নিপীড়িত। বাংলার 2 লক্ষ কোটি টাকা যারা আটকে রেখেছে, সেই মোদীকে কোনোদিন আক্রমণ এই কংগ্রেসের নেতারা করে না। আচ্ছা, কংগ্রেস এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে অভিযোগ। আমি প্রথমে সুস্মিতাদির কাছে আসি। বিষয়টা হচ্ছে, আমি আজকে যখন এটা শুনছিলাম, আমি মনে মনে ভাবছিলাম যে সত্যি এরা কি মানে পুরো আমি কারো পার্সোনাল লেভেলে বিলো দ্য বেল্ট অ্যাটাক করতে চাই না, কিন্তু মিথ্যে কথা টু সাম এক্সটেন্ট একটা লিমিট থাকে। মিথ্যে কথা, এত মিথ্যে কথাকে ঠিক নেওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে
উনি বললেন যবে থেকে নাকি বিজেপি সরকার রয়েছে তবে থেকে নাকি আমাদের রাজ্য কংগ্রেস থেকে কোনো রকম কোনো প্রেস কনফারেন্স করা হয়নি বিজেপির বিরুদ্ধে কিংবা কোনো রকম কোনো প্রতিবাদ করা হয়নি। একদম ডাহা মিথ্যে কথা। আমরা বারংবার বিজেপির প্রত্যেকটি ঘটনাকে কেন্দ্র করে আমরা রাস্তায় আন্দোলন করি, আমরা রাস্তায় প্রতিবাদ করি এবং সারা ভারতবর্ষে যদি বিজেপির সাথে কোনো শক্তি লড়াই করে থাকে সেটা একমাত্র জাতীয় কংগ্রেস। কেন সারা ভারতবর্ষে একমাত্র বিজেপির বিরোধিতা করার জন্য ন্যাশনাল দল হিসাবে জাতীয় কংগ্রেসই প্রত্যেকটা স্টেটে তার মানে নজির রেখে গেছে এখনো পর্যন্ত। অধীর চৌধুরীকে নিয়ে বলছি। এবং তারপরের যে জায়গাটা উনি বললেন, এই যে অধীর চৌধুরীর কথা বললেন, বিজেপির দালাল বলে উনি সম্বোধন করলেন, উনি প্রমাণ করতে পারবেন যে অধীর চৌধুরী বিজেপির দালাল? আমার প্রথম কথা, আমাকে একটু বলতে দিতে হবে কিন্তু টাইমের মাঝখানে কেউ ঢোকে না যেন, কেন আমি কারোর বলার সময় ডিস্টার্ব করিনি। অধীর চৌধুরী বিজেপির দালাল কি প্রমাণিত হয়? এবং আজকে যে বেলডাঙ্গার ঘটনাটা আমরা দেখছি এইটা আমরা জানতাম, আমরা এই 2026 বিধানসভার আগে একটা দাঙ্গা মুর্শিদাবাদে দেখব, কারণ এই দাঙ্গাই সৃষ্টি করা হয়েছিল উস্কানি দিয়ে 2024-এর আগে রেজিনগরে। তোমার মনে পড়ে কিনা আমার জানি না, দাঁড়াও এক সেকেন্ড আমাকে বলতে দাও। সেই পোলারাইজেশনের রাজনীতি করার জন্য এই দাঙ্গাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। এবং আজকে যে বলছেন তিনি তার পরিবারের বাপ বাপান্তর করেন, মানে আলু ছোট হলেও নাকি বলেন তৃণমূলী দোষী। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা মাথায় রাখতে হবে যে আজকে যেই সরকার প্রশাসন চালাচ্ছে সেই সরকারের কথা যখন তারা পাঁচালি করে পাড়ায় পাড়ায় শোনাচ্ছে, তাদের পাঁচালি করতে হচ্ছে লক্ষ্মীর পাঁচালির মতো, উন্নয়নের পাঁচালি বলছে। আজকে বলছেন মঞ্চে দাঁড়িয়ে তথ্য নিয়ে কথা বলতে হবে। আরে তথ্য তো অনেক চুরির তথ্য আছে, আজকে অনেক তথ্য আছে। 35টা সেক্টরে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে চাকরি না পেয়ে, তার তথ্য আছে। আমাদের দুর্নীতির তথ্য জানি আমরা জানি সিবিআই ইডি হাজার একটা নারদা সারদা থেকে সমস্ত কিছু নিয়ে বসে আছে, কোনো রকম কোনো রেজাল্ট পাচ্ছে না। সাধারণ মানুষ এখন বলছে, এতদিন বলতো বাম কংগ্রেস বলছে যে গোটা পাচ্ছে, এখন সাধারণ মানুষ বলছে। তার সুতরাং মানুষের কাছে কোনোটাই অস্পষ্ট নয়। আজকে যে তিনি আজকে অধীর চৌধুরীর এগেনস্টে যে কথা বলছেন, আজকে কালকে যখন অধীর চৌধুরী ওই যেই পরিযায়ী শ্রমিককে আজকে ঝাড়খণ্ডে হত্যা করা হয়েছে, সেই পরিযায়ী শ্রমিকের ঝাড়খণ্ডে সঙ্গে সঙ্গে আমাদের প্রতিনিধি দল পাঠানো হয়েছে। সরকারের সাথে যেহেতু আমরা যুক্ত আছি সেহেতু সরকারের সাথে কথা বলা হয়েছে, যা যা স্টেপ নেওয়ার আমরা নিচ্ছি। সঙ্গে সঙ্গে অধীর চৌধুরী তার বাড়ি গেছেন এবং তখন গিয়ে বিবৃতি দিয়েছেন যে আজকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করি তৃণমূল কংগ্রেস কোথায়, ইউসুফ পাঠান কোথায়। তখন আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে নিয়ে গেছেন তখন উনি বলছেন যে ইউসুফ পাঠান আমাকে ফোন করেছিল যে আজকে আমি এই বেলডাঙ্গার ঘটনায় খুব মর্মাহত, আমি আসতে চাই। তার মানে প্লটগুলো পরপর সাজানো না? এটা কি মনে হচ্ছে না সাধারণ মানুষ কি বুঝছে না? আর যে এই যে বলছেন উনি, এই যে উনি বলছেন একটু বোঝান, আমি বুঝলাম না কিরকম প্লট সাজানো। কালকে বলার পর, কালকে যখন অধীর চৌধুরী বলল তারপরে আজকে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে এই কথা বলছে, ইউসুফ পাঠান সেখানে গিয়ে উপস্থিত। তার মানে কি কখন অধীর চৌধুরী যাবে আর কখন বলবে তার জন্য অপেক্ষা করেছিল? হয়তো অধীর চৌধুরী না বললে হয়তো ইউসুফ পাঠান পৌঁছাতোই না। কেন ইউসুফ পাঠানকে তো মুর্শিদাবাদের লোক দেখতেই পায় না, বহরমপুরের লোক, মুর্শিদাবাদের লোক, বেলডাঙ্গার লোক, রেজিনগরের লোক কখন দেখতে পায় ইউসুফ পাঠানকে? যাদের দেখা যায় অবশ্যই ভোট পায়, অবশ্যই ভোট পায়। এই জন্য 5 বারের সাংসদ অধীর চৌধুরী। অধীর চৌধুরীকে আজকে ওই পোলারাইজেশন করে হারিয়ে আজকে এটা প্রমাণ করা যাবে না যে অধীর চৌধুরীর পক্ষে ভোট নেই। 1 নম্বর কথা। 2 নম্বর পোলারাইজেশন, হ্যাঁ পোলারাইজেশন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যখন হুমায়ুন কবিরের কথা হচ্ছে, হুমায়ুন কবির বর্তমানে এখনো তৃণমূলের বিধায়ক। 2019-এ উনি ছিলেন, বিজেপি ছিলেন, কারণ উনি মোটামুটি সমস্ত দলেই মোটামুটি রোমিং করেছেন। হ্যাঁ কংগ্রেসেও ছিলেন, তিনি মোটামুটি সব দলে ঘুরে নিয়েছেন। তাই এইবার সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ভাই নিলে কেন দলে? আজকে তো তোমাদের দলের বিধায়ক, আজকে সে সাসপেন্ড হয়েছে কিন্তু সে তো তার বিধায়ক পদ চলে যায়নি, সে তো স্পিকারকে ইয়ে দেয়নি যে আমি বিধায়ক পদ ছেড়ে দিচ্ছি। হুমায়ুন কবিরের কথা বলছেন, আমি আসবো। হুমায়ুন কবিরের কথা বলছেন, গতকাল হুমায়ুন কবির আবার কিন্তু এই প্রীতম দাদের বিরুদ্ধে অভিযোগটা করেছিলেন। একটু শোনাবো হুমায়ুন কবির কি বলেছিলেন গতকাল, দেখুন। বিজেপির তো একটা টার্গেট, বিজেপি এইসব মুসলিম ছেলেদেরকে ট্রেন থেকে নামিয়ে তাদেরকে জয় শ্রীরাম বলানো, তাদেরকে মারা, এটা বিজেপি তো এই ভোটের মুখে চাইছে এখানে দাঙ্গা হোক এবং রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি হোক, এটা তো বিজেপি চাইছে। আমি সুস্মিতাদিকে একটা ছোট প্রশ্ন করব, সুস্মিতাদি যদি এভিডেন্স সহ, এখনো 0.5 ঘন্টা আছে, আমাকে উত্তরটা দিয়ে দেয়।
প্রশ্নটা হচ্ছে ইউসুফ পাঠান গতবার যখন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যে, নোট মাই ওয়ার্ড, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করে জেলে ভরেছিল, তখন যখন ওই কাপ নিয়ে ছবি নিয়ে বিতর্ক হয়েছিল মনে আছে, ফেসবুকে ছবি দেওয়া, তার পরের দিন যখন ওকে ওই আদালতের মাধ্যমে উদ্ধার করে এনেছিল, এই 3 দিন ওই আমাদের অধীরদা কি করছিলেন, আমি কিন্তু আমাদের অধীরদা বলছি, জননেতা অধীরদা কি করছিলেন, এর আগে মুর্শিদাবাদে একজন মারা গেছে পরিযায়ী শ্রমিক বিহারের বা বিজেপি শাসিত রাজ্যে যখন পরিযায়ী শ্রমিক মারা গেছেন তখন অধীরদা গিয়েছিলেন কিনা, এই দুটো প্রশ্ন রাখলাম। প্রশ্ন নাম্বার 1, যখন পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের মারা গিয়েছেন বিজেপি শাসিত রাজ্যে তখন গিয়েছিলেন কিনা, ঝাড়খণ্ড শাসিত রাজ্যে গেছিলেন তখন হয়েছে 1, আর 2, ইউসুফ পাঠান যখন আগের বার ছাড়িয়ে আনলো এসে তার সঙ্গে সমস্ত কাজকর্ম হলো তখন কি অধীরদা গিয়েছিলেন? আমি আজকে দিলীপ ঘোষ প্রশ্ন করছে যে মুর্শিদাবাদ কি আদৌ ভারতের মধ্যে আছে, যাই হোক ওনার পারসেপশন, গৌরবদার কাছে আসি। গৌরবদা, সেটা হচ্ছে যে আজকে একটা যে ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে সেই ঘটনায় পড়ে যাচ্ছে, কিন্তু আজকে একটা অন্য দিন। এবারে আজকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কমরেড জ্যোতি বসুর মৃত্যুদিন। জ্যোতি বসু যে কথা বলতেন যে বিজেপি হচ্ছে একটি অসভ্য বর্বর দল, আর তৃণমূলের দোষ হচ্ছে সেই অসভ্য বর্বর দলকে পশ্চিমবাংলায় হাত ধরে ডেকে এনেছিলেন। কি বলে যাচ্ছে কথা? তৃণমূল জ্যোতি বসু, মানে জ্যোতি বসু এটা বলেছেন সন্ন্যাসী মারা মমতা দল, আমি তো টুকরে টুকরে গ্যাংয়ের লোক, তুমি যাইছে দিয়ে বলবে নাকি? হ্যাঁ, বড় ইয়ে হয়ে গেছে নাকি? যাইছে দিয়ে বলবে? কথাবার্তা এই হচ্ছে তোমার, শূন্য লোককে দেখেন, এসবের জন্য শূন্য লোককে দেখেন, শূন্য লোককে দেখেন, সারা পৃথিবীর তো সবচেয়ে বড় দলকে এই সমস্ত কথা বলছে, এই সমস্ত কথাবার্তা কথাবার্তা একটু শুনে নি, একটু বক্তব্যটা শুনে নি, ডিফেন্ড করার জায়গা আছে, ডিফেন্ড করার জায়গা আছে, প্লিজ ডিফেন্ড করার জায়গা আছে, ডিফেন্ড করার জায়গা আছে, প্লিজ। বললাম তো আনপার্লামেন্টারি কোনো কথা আমি বলিনি। 1, 2 আনপার্লামেন্টারি কোনো কথা আমি বলিনি। বললাম তোমার যেটা করার তুমি সেটা করবে, তোমার যেটা করার সেটা বলবে, তোমার যেটা করার শুনবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বললাম তো যা বলার আমি বলেছি। কোন ভুল বলি? জ্যোতি বসুকে কোট করে কোন ভুল বলি? কথা আশা করি সারা প্রোগ্রামটা আমি এরকম চালাবো। একটু শুনে বক্তব্যটা শুনে। দ্বিতীয় কথা হচ্ছে যে বেলডাঙ্গার ঘটনা, বেলডাঙ্গা বা রাজ্যের বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে, আপনি বলুন তো এই মুর্শিদাবাদের ফারাক্কার যে বিডিও অফিসে ভাঙচুর, বিডিও অফিসে এই যে এসআইআর নিয়ে বিধায়কের নেতৃত্বে যে ভাঙচুর চললো, আপনি বলুন যে বিধায়ক সেখানে দাঁড়িয়ে থ্রেট দিচ্ছেন, যে বিধায়ক কোন ধর্মের আমার জানার দরকার নেই, কিন্তু তিনি তো একজন রাজ্যের শাসক দলের বিধায়ক, সেখানে দাঁড়িয়ে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন এই বিধায়কের বিরুদ্ধে? আপনি চাকুলিয়ার ঘটনা দেখুন, আপনি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার ঘটনা দেখুন, সেখানে দাঁড়িয়ে যদি পুলিশ শক্ত হাতে এই বিষয়গুলিকে দেখতো তাহলে আজকে বেলডাঙ্গায় এই ঘটনা ঘটতো না। বেলডাঙ্গায় গত 30 ঘন্টা ধরে যে ঘটনা হচ্ছে যে ঘটেছে, আজকে দেখলাম সন্ধ্যেবেলা ওইখানকার পুলিশ সুপার তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি বলছেন যে গতকাল এরকম ঘটনা ঘটেনি, আজকে যে ঘটনা ঘটেছে আমরা লাঠি চালিয়েছি। তাহলে আপনি যখন দেখলেন যে গতকাল এরকম মব একটা জমায়েত হয়েছে যেখানে একটা হিংসাশ্রয়ী ল অ্যান্ড অর্ডার যেখানে হচ্ছে যে ইয়ে হতে পারে, নষ্ট হতে পারে, সেখানে পুলিশের তো আগে থেকে ব্যবস্থা গ্রহণ করবার প্রয়োজন ছিল, সেই ব্যবস্থা কেন গ্রহণ হচ্ছে যে করলেন না পুলিশ সুপার? 3 নম্বর বিষয় হচ্ছে যে আজকে এসআইআরের যে বিষয়, আমাদের রাজ্যের সম্পাদক গত পরশুদিন আপনাদের সাংবাদিকদের সামনে বেছে বেছে দেখিয়েছেন যে কোন কোন জেলাকে টার্গেট করে, কোন কোন বুথকে টার্গেট করে যে এই এসআইআরের যে
যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ঘটানো হচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, ডায়মন্ড হারবার, বিভিন্ন জায়গা, এবং টার্গেট করে করে সংখ্যালঘু অংশ, যেখানে ধরুন 800 ভোটার 600 ভোটারকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। কেন, কি প্রয়োজনে? এখানে দাঁড়িয়ে এখন পরিযায়ী শ্রমিকের জন্য বিজেপি আর তৃণমূলের একেবারে বুক কেঁপে উঠছে। আমি বলবো যে প্রধানমন্ত্রী আজকে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকের কথা বলছেন, যখন আমেরিকা থেকে হাতে শিকল পরিয়ে, পায়ে শিকল পরিয়ে প্লেনে করে যখন দেশে পাঠিয়ে দেওয়া হয়, তখন প্রধানমন্ত্রীর বুক কাঁপে না? এখন প্রধানমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য বুক কাঁপাচ্ছেন। এখানে দাঁড়িয়ে প্রদীপ্তদা বললেন যে পরিযায়ী শ্রমিক কেন এই পশ্চিমবাংলায় নাকি আসছে, পশ্চিমবাংলা থেকে যাচ্ছে কম, আসছে বেশি। কিন্তু প্রদীপ্তদাকেও আমি বলবো যে প্রদীপ্তদা, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী বা আপনার রাজ্যের সরকার এই যে বিভিন্ন জায়গায় কখনো লুঙ্গি দেখে, কখনো বাংলা ভাষা দেখে যখন চিহ্নিত করে, বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে পেটানো হচ্ছে, তখন আপনার সরকার এখানে একটা পরিযায়ী শ্রমিকদের পোর্টাল খুলেছিলেন। সেই পোর্টালের কি চালু হয়েছে? সেই পোর্টালে কি নথিভুক্ত হয়েছে? হয়নি, কিচ্ছু কাজ হয়নি। প্রদীপ্তদা আজকে প্রধানমন্ত্রী এখানে বলছেন আজকে এসে যে মালদার গৌরব, মালদার, উনি মালদা সম্পর্কে জানেনই না। মালদার ভাঙন, মালদার বিড়ি শ্রমিক, মালদার পরিযায়ী শ্রমিক, মালদার আম, মালদার শিল্প কোথায় গেল? দীর্ঘদিন ধরে হচ্ছে যে ওই খগেন মুর্মু, তিনি এমপি, তার পাশে ইংরেজ বাজারের এমপি আছে, এমএলএ আছেন বিজেপির, তারা কি করছেন? এখানে বিজেপি আর তৃণমূল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছেন। মুখ্যমন্ত্রী বিমানবন্দরে দাঁড়িয়ে বলছেন যে ও তো আমি কিছু করাইনি, ও আমার কিছু নেই। তাহলে মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন, আমি কিছু করাইনি, তার মানে মুখ্যমন্ত্রী কিছু করান? এইটা কি আমরা ধরে নিতে পারি? যেভাবে ওই নবান্নের অদূরে হাওড়াতে যেভাবে দাঙ্গা হয়েছিল, মুখ্যমন্ত্রীর একদম নাকের ডগায় তিনি ওই ধর্মতলায় ধর্ণা অবস্থানে বসেছিলেন, তিনি বলেছেন সাংবাদিকদের সামনে। কথা হচ্ছে গৌরব, কার কথাটা ধরবো? হুমায়ুন কবির বলছেন বিজেপি দাঙ্গা লাগাচ্ছে। তুমি যে কথা, তোমার যে ন্যারেটিভটা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছো, আমি তো ধরবোটা কি? দেখুন, হুমায়ুন হচ্ছে সেটা কিভাবে? হুমায়ুন কবির অফিসিয়ালি তৃণমূলের এমএলএ। হুমায়ুন কবির কি বলবেন, হুমায়ুন কবির কি করবেন আমার দায় নয়। আবার বলছেন দুটো হলো, আবার দুটো বিধায়ক হলো আমাকে ডেকে নিয়ে যাবে। কিন্তু হুমায়ুন কবির এর আগে যে বক্তব্যগুলো তৃণমূলে থাকাকালীন বলেছেন, কেটে কোথায় জলে ভাসিয়ে দেবে, আমি হুমায়ুন কবির প্রসঙ্গ যখন উঠছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, একটু দেখাতে চাইবো হুমায়ুন কবির তারপরে টেলিফোনে কি রিয়াকশন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে। দেখুন। পিসি কি করছে পুলিশ মন্ত্রী হয়ে, আর মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন কি করছে? কেউ যদি কলকাতা নাড়ে, কেউ যদি ওনার ব্যাখ্যায় যদি কেউ গদ্দারি করে, ওনাদের বিরোধিতা করে, তা ওনাদের পুলিশ প্রশাসন সেটা চোখ বুজে আছে কেন? চোখ কান খোলা রেখে ভালো করে দেখতে পারুন না। আইন শৃঙ্খলার অবনতি হবে কেন? তার দায় কি হুমায়ুন কবিরের? তার দায় কি বিজেপি এখানে ক্ষমতায় আছে, তাই উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে চালাকি করা হচ্ছে? প্রশাসন দরকার হলে ওখানে অল পার্টি মিটিং ডাকুক, শান্তি কমিটি। হুমায়ুন কবিরের এই বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম যে উস্কানির কথা, সরাসরি উনি বলছেন যে কারা এর সঙ্গে যুক্ত বা কারা দায়ী। প্রদীপ্তদা? না, হুমায়ুনদা যেটা বলেছেন সেটার উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে কেন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এখনো শূন্য তার একটা প্রমাণ দিয়ে দিলাম। আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম, এইটা হচ্ছে, আপনারা দেখে নেবেন, দেখুন ওয়েবসাইটটাও দেওয়া আছে ওপরে, দর্শক বন্ধুরা ওয়েবসাইটটাও দেখে নেবেন। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্য, যেখানে পরিষ্কার এটা এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আমাকে তো বলতে বলেছে। একই সঙ্গে এটা গেল মাইগ্রেশনের তথ্য। এবার যদি তুমি আমাদের সরকার কি মাইগ্রেশনের করেছে তোমাকে বলে দিই, যে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম করেছে, তার সঙ্গে সঙ্গে সমশ্রী স্কিম করেছে, যে সমশ্রীর প্রকল্পের মাধ্যমে এককালীন 5,000 টাকা এড দেওয়া হয়েছে, তুমি জেনে রাখো। মান্থলি অ্যালাওয়েন্স 5,000 টাকা 12 মাসের জন্য দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে চিলড্রেনদের এডুকেশন হেলথ কেয়ার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড ওয়ার্কারের জন্য পরিষ্কার 50,000 টাকা থেকে 1 লাখ টাকা অবধি। তোমার হাসছো কেন? এই হচ্ছে সমস্যা, কারণ এরা শ্রমিকদের সঙ্গে নেই। আর এরা এই কারণেই তো ছিল যে আজকে আমাদের এখানে যখন মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য এই সমস্ত ওয়েলফেয়ার স্কিমগুলো চালু হচ্ছে, তাদেরকে কাজের ব্যবস্থা করা হচ্ছে। আরে ঘরে বসে কাজ হচ্ছে,
চিৎকার করো না, ইমপ্লিমেন্টেশন হচ্ছে বলে তো পরপর তথ্য দিচ্ছি, পরপর তথ্য দিচ্ছি তো, আচ্ছা, প্রদীপ তো কারা কারা চলে চিৎকার যাবে। করলে তো নিতে পারবে না, আর আমাদের একটা প্রশ্ন নিতে পারবে না, করতে ওই জন্য হবে। তোমরা বিগ সুস্মিতা দি আসবো please। একটু প্রীতম দার কাছে যাবো, আসবো, আসবো, শেখাচ্ছিল, এই যে পার্লামেন্টারি শেখাচ্ছিল, এই হচ্ছে পার্লামেন্টারি। হ্যাঁ, প্রীতম দা, এই দেখো, প্রীতম দা, আবারও please, আমি বলছি যে এই আমরা কি একটু বলবো? আগে আমি বলবো না, আমি আসবো, বলবো। একটু আমার প্রীতম দার শেষ। কাছে শুনে ও, নিই। আচ্ছা যে আমি তো এই এরকম বন্ধু দেখালো না সেম জিনিসটা পরিযায়ী শ্রমিক বেঙ্গল লিখবেন, পরিষ্কার লেখা আছে একদম গুগলে, আপনি এখনই সার্চ করতে পারেন। দেখি দাও না। ডিউ টু ল্যাক অফ সাফিসিয়েন্ট লোকাল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড জব অপরচুনিটিস, প্রচুর এটা তো লোকজন বাইরে চলে কারণটা যাচ্ছে। হচ্ছে। তো আসলে এটা তো মুশকিলটা সব হচ্ছে জায়গাতেই, কিন্তু মুশকিলটা এটা তো হচ্ছে কিছুই না। মুশকিলটা হচ্ছে এটা তো আজকে সব জায়গাতেই। পরিযায়ী এটা শ্রমিক সব রাজ্যেই হয়। আসলে তোমার যদি রোগ হয়, এখানেও হবে। আসলে তোমার যদি রোগ হয়, পশ্চিমবঙ্গেও তুমি হবে। যদি স্বীকার না করো তাহলে সে রোগ স্বীকার করবে না। কর্ণাটকেও হবে। মুশকিলটা এটা হচ্ছে আজকে গুজরাটেও হবে। লাখ লাখ পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে। সমস্ত আজকে রাজ্যে আমরা হচ্ছে। কোভিডের সময় তার মধ্যে দেখেছি যে পশ্চিমবঙ্গে তোমার সবথেকে বেশি ট্রেন ধরে ধরে হচ্ছে। এখানে আমরা দেখেছি ট্রেন সবথেকে ধরে ধরে এখানে এসছে, হচ্ছে না। ট্রেন ধরে ধরে এসছে। এসছে, তুমি স্বীকার না যাচ্ছে করলে না। তাহলে এই অবস্থা হবে। যাচ্ছে না। আজকে 56,000 কলকারখানা, তারপর 16,000 কলকারখানা, 16,000 কলকারখানা তৃণমূল বন্ধ করে দিয়েছে। আজকে তোমার রাজ্যসভায় আমার প্রেসিডেন্ট শ্রমিক মোর্চার কোয়েশ্চেনের এগেন্স্টে বলছে 6,500 বড় কলকারখানা বন্ধ হয়ে গেছে, তার মধ্যে 150 প্লাস লিস্টেড কলকারখানা, লিস্টেড কলকারখানা। আর ভারতীয় জনতা পার্টি আজকে ওই বাংলায় কারোর কথা বোঝা যাচ্ছে। ফিরে এলাম বিরতির পর, সুস্মিতাদির কাছে যাবো, অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছেন দিদি, বলুন। বিষয়টা হচ্ছে একটা ন্যারেটিভ তৃণমূল তৈরি করতে চাইছে যে যেভাবেই হোক মানে অধীরদার পিছনে একটা স্ট্যাম্প লাগিয়ে দেওয়া যে বিজেপির দালাল আর কি, যেটা বারংবার বলছি যে ওই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বাপ্পাপান্তর করে, যেটা অভিষেক ব্যানার্জির ভাষায় আর কি। ভাষার লেভেলটা মানে যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে রাজনীতিতে, আমাদের পক্ষে রাজনীতি তৃণমূলকে বলা আর কি। তৃণমূলকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না না, গুরুত্ব দিচ্ছে কি, কংগ্রেসকে বাদ দিয়ে তো আবার চলতে পারছে না। ভোর 4টের সময় রাহুল গান্ধী বাড়ি চলে যাচ্ছে, কি আশ্চর্য, আবার বাপ্পাপান্তর করছে। আর বোঝা করে খুব মুশকিল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না এবার এবার না না, একটু বলতে দিতে হবে। না 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 না, ওই কেসি বেণুগোপালে ওইটা সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপির এগেইনস্টে ওই ন্যাশনাল লেভেলে যদি বলেন, না না, আমাকে কথাটা যদি বলতে দেওয়া হয়, আমার মনে হয় দেবারতী তুমিও কনভার্ট করার চেষ্টা করবে না। চেষ্টা করবো না, না, এবার আমি শুধু বলছি ন্যাশনাল বারে বারে জাতীয় স্তরে যদি আলোচনাটা হয় তাহলে আবার অন্য অনেক রকম ন্যারেটিভ সামনে চলে না না, আসে, সেইটা বোধহয় বিপদে পড়ে যাবে। রাজনীতি সম্ভাবনা হয়, বিভিন্ন জায়গায় রাজনীতির প্রেক্ষাপট বিভিন্ন রকম হয়, তা সুতরাং সেই জায়গায় এটাকে ঘেটে লাভ নেই। এবার যেটা কথাটা হচ্ছে বিজেপি শাসিত হুমায়ুন কবিরের সঙ্গে চলে যেতে পারেন আপনারা। বিজেপি শাসিত রাজ্যে যদি যদি এইটাই হয় তাহলে তো হুমায়ুন কবিরের সঙ্গে আপনারা তৃণমূল চলে যেতে কংগ্রেস পারেন। আজকে বড় বড় কথা বলছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি কারা ছিল, কে ছিল রেলমন্ত্রী সেই সময় বিজেপির সরকারে, কে ছিল মনে করে দেখুন একটু, কে সেই সময় বিজেপিকে হাত ধরে পশ্চিমবাংলায় ঢুকিয়েছিল। আচ্ছা যাই হোক, এইবার বিষয়টা হচ্ছে যাই হোক, প্রমাণ দেবেন কিছু? এটা সারা রাজ্যবাসী জানে, আমাকে ছবি দেখাতে হবে না। যাই ও, হোক ছবি দেখাতে হবে না। না, এবার কারণ হচ্ছে নেই তো দেখাবার কথা। আমি কিন্তু প্রদীপ্ত ডিস্টার্ব করিনি, একটু শুনুন, আমাকে সুস্মিতাদি আমি বক্তব্য। কিন্তু হ্যাঁ। একটুকু ডিস্টার্ব করিনি। আসবো, প্রীতম দা, আজকে- প্রীতম দা, প্রীতম দা, আজকে একটা আসবো। মারাত্মক অভিযোগ তুলেছে অভিষেক ব্যানার্জি ওখানে দাঁড়িয়ে, মনরেগা প্রকল্পে যখন এই 100 দিনের প্রকল্প, এটা তো কংগ্রেসের আমলে ইউপিএ সরকারের আমলেই এসেছিল, নতুন ইন্ট্রোডিউস হয়েছিল, তা সেই মনরেগা প্রকল্পে যখন আজকে আমাদের পশ্চিমবঙ্গকে যখন ব্রাত্য করে রাখা হয়েছে, সেই টাকা যখন আটকে রাখা হয়েছে, তখন আমরা কোনো প্রতিবাদ করিনি, কিংবা আমাদের রাজ্য নেতারা কোনো প্রতিবাদ করেনি। আমি এক সেকেন্ড আমাকে বলতে দিতে হবে। অভিষেক হয়ে গেছে, বন্দ্যোপাধ্যায়ের কথা তো বলতে না। হয়ে গেল, এক সেকেন্ড। এবার বিষয়টা হচ্ছে মনরেগা প্রকল্পে কিন্তু বারংবার আমরা কিন্তু বলেছি, এবং অধীর চৌধুরী যাকে নিয়ে এত হাঙ্গামা খাড়া করার চেষ্টা করছে, সেই অধীর চৌধুরী বলেছে আপনারা যদি ইউসি না দিয়ে থাকেন তাহলে বলুন আপনারা কোর্টে কেন যাচ্ছেন না, আর যদি ইউসি দিয়ে থাকেন তারপরেও আপনাদের টাকা আটকে রাখে, আমরা বসবো আপনাদের সাথে। এবং শুভঙ্কর সরকার বারংবার বিজেপি শাসিত রাজ্যে সেখানে কি লাভ আছে কোনো ইন্ডিজোটের? বাংলায় পরিযায়ী মমতা ব্যানার্জি ফাইল চুরি করছেন, ডাকাতি করছেন, বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে শুভঙ্কর সরকার বিভিন্ন আন্দোলন করছে, বাংলা ভাষাকে সম্মান দেওয়ার জন্য তার কথা শোনো,
শোনাচ্ছ তুমি দিল্লি আন্দোলন টাইম টাইম যে প্রোগ্রামটা আমাদের গোয়িং অন চলছে, আরে আমরা না, এই প্রত্যেকটা জায়গায় দিল্লির অবজারভাররা এসে আমরা দিল্লির অবজারভার আমরা শুনতে চাইছি না, বাংলা আমরা শুনতে চাইছি না কংগ্রেস অবজারভার। তার বিরুদ্ধে আমরা বেশ প্রীতম দা না, আজকে খুব একটা সিগনিফিকেন্ট দিন। আজকে দেখুন মালদাতে দেখেছেন যে আমরা নরেন্দ্র মোদীকে একটা ছবি উপহার করেছি। এ ভাই, তোমরা তো শুরু করে ফেলে দেবে বিধানসভা থেকে। আরে শুনুন, এটা শিবেন্দু শেখর রায়ের ছবি উপহার করেছে। তার কারণ হচ্ছে ওই শিবেন্দু শেখর রায়ের জন্য আজকে মালদাতে ভারতবর্ষে আছে। আজকে সেটা কংগ্রেস বলতে দেবে না। তার কারণ হচ্ছে কংগ্রেস ম্যাকোরিয়ার মার্কসের থিওরি নিয়ে পুরো হিস্টোরিক্যাল করেছে। তারা এইসব লোককে সামনে আনতে দেবে। এবং আজকে আমরা কত দুর্ভাগ্য যে আজকে শুভেন্দু শেখর রায় তিনিও তার বাবাকে তার প্রতিষ্ঠিত করতে পারেনি। আজকে সেটা ভারতীয় জনতা পার্টি আমাদের দিয়েছে। আমি বলছি ফোকাসটা ফোকাসটা পরিযায়ী শ্রমিক এই বাংলায়, যেটা যদি প্রদীপ্তদার তথ্য আমাকে নিতে হয়, যদি প্রীতমদার তথ্য আমাকে নিতে হয়, আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাংলায় কমবে কি? আসছে, খুব ভালো কথা। গৌরবদার কাছে প্রদীপ্তদা এখানে আসছে, খুব ভালো কথা। যাচ্ছেও তো, আমার এইটাকে আটকানোর জন্য কি চেষ্টা হচ্ছে? দিয়েই বলছি প্রদীপ্তদা এখানে ওই পরিযায়ী শ্রমিকের একটা কি বললো না যে হিসাব, কি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী 2025 প্রায় 22 লক্ষ 40 22 লক্ষ 40 আছে তো, সেটা 25 লক্ষের বেশি হতে পারে। আছে তো, বলছি তো তারা বাইরে যাচ্ছে, আছে 100 বার আছে। প্রদীপ্তদা লাস্ট বলেন আছে, আমি কি অস্বীকার করেছি? বলেন, কিন্তু তুমি বলো কেরালা থেকে কত গেছে, তুমি বলো গুজরাট থেকে কত গেছে, তুমি বলো উত্তরপ্রদেশ থেকে কত গেছে, তুমি বলো কলকাতা থেকে কত গেছে, তুমি বলো বিহার থেকে কত গেছে। আরে তুমি তথ্যটাকে জানলানি করছো কেন? তুমি তো জানলানি করছো, মূল প্রসঙ্গ থেকে সরে যাচ্ছ। আমি বলেছি রিসিভিং এন্ডে 5, সেন্ডিং এন্ডে 10। আরে শোনো, এই 10 এর আগে 9 কতজন আছে, সেই 9টা বলো। সিএনএর চেয়ারে শুনে নেই এত লাফালাফি। আরে না, 9টা বলো। দ্বিতীয় কথা হচ্ছে কেন্দ্রীয় শ্রম দপ্তরের হিসাব অনুযায়ী পশ্চিম বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা 2,64,64 লক্ষের বেশি। এবার হ্যাঁ দেখাও সূত্রটা, না দেখাতে হবে। এটা জেমিনি দিয়ে দেখালে হবে না, জেমিনি দিয়ে দেখালে হবে না, .gov দিয়ে দেখাও, .gov দিয়ে দেখাও। কেন শোনাচ্ছে? এখন দেখাও না, আমি দেখাচ্ছিলাম, আমি দেখাও না, তুমি এখন বললে ওহো, ইন্ডিকেটর কথা, ইন্ডিকেটর আরে ইন্ডিকেটর প্রতীক জৈন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই জন্য শূন্য, এই জন্য শূন্য। আর ওরা টুনির মাকে দিয়ে তৈরি করে, সেই জন্য সস্তাই দেখাতে পারে না। টুনির মা দিয়ে তৈরি করে, তাই দেখাতে পারে না। প্লিজ কারো কথা বলে যাচ্ছে না, প্লিজ প্লিজ একদম একে খুব বেশি সময় দিতে পারবো না। প্রদীপ্তদা প্লিজ একদম গৌরব খুব সংক্ষেপে। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এ রাজ্যে নাকি ঘুষপেটি ঢুকে পড়েছে। তো এসআইআর হওয়ার পর কত ঘুষপেটিকে চিহ্নিত করলেন দেশের প্রধানমন্ত্রী বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটার উত্তর কে দেবে? এত মানুষকে হয়রান করা হচ্ছে, এত মানুষকে হচ্ছে যে এই কথাটা জ্যোতি বসু থেকে বুঝতে পারে সবাই মেনেছেন যে পরিযায়ী শ্রমিক আরে প্রচুর অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকে গেছে। এবং আমরা দেখেছি 2005-06 সালে এই মমতা ব্যানার্জিও বলেছে যে 1.5 কোটি অনুপ্রবেশকারী এখানে এসে ভোটার হয়ে গেছে। এই জ্বলন্ত ব্যাপারটা কেন ইন্ডিকেট মানে না, তার কারণ হচ্ছে এই অনুপ্রবেশকারীরা যারা বিশেষ করে মুসলমান সম্প্রদায় তাদেরকে বুঝিয়ে ভোট ব্যাংক বানিয়ে বারবার তারা ভোট ব্যাংকে পরিণত করছে এবং ভোট জিতেছে। এই হচ্ছে সমস্যা। যারা কালকে শিউরে এক মিনিট ভারতবর্ষে করেছে, এটাই হচ্ছে সমস্যা। কালকে শিউরে শো কেমন হবে? আরে মানুষ যেভাবে আজকেও প্রায় 2-3 লাখ মানুষ বাইরে ছিল, ঢুকতে পারেনি। কালকেও আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি 10 লাখ মানুষ
10 লাখ মানুষ সভা হবে। এরা ভয় পেয়ে গেছে, এরা ভয় পেয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির গেরুয়া উত্থান দেখে ভয় পেয়ে গেছে। এরা গেরুয়াকে রহস্যময় মানুষ আসবে। প্রদীপ্তদা, এক মিনিট, প্রীতমদা প্লিজ, প্রদীপ্তদা, কোন আশায় মানুষ আসবে? খুব সংক্ষেপে, একদম শেষ করবো আপনাকে দিয়ে। সিঙ্গুরে কোন আশায় মানুষ যাবে? যারা যে মানুষরা যাবেন তারা যাবেন, কিন্তু আমাদের বক্তব্য কিসের দায়িত্ব নেব? বিজেপির দায়িত্ব তুমি নিচ্ছ, সিঙ্গুরের দায়িত্ব আমরা নিচ্ছি বলে তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়কে কি বলবে তুমি? সুপ্রিম কোর্টকে বলবে? এই বড় বড় কথা বলে লাভ কি আছে? তোমার সুপ্রিম কোর্ট কি বলছে? আমি তোমার প্রথম নেতা, তোমার প্রথম নেতা যে বিরোধিতা করেছে। সুস্মিতা দি, একদম শেষ করবো। আমি শুধু স্যান্ডউইচের অবসান, স্যান্ডউইচ খাওয়া অবসান। কালকে দেখবো সিঙ্গুরে কি হচ্ছে। সুস্মিতা দি, 10 সেকেন্ড প্লিজ। শুধু একটা কথা বলতে চাই, মুখ্যমন্ত্রী এই যে শতাংশে ইন্ডিগো যাই বলুক, একটাই স্লোগান, পাল্টানো দরকার, তার বিজেপি সরকার। পাল্টানো দরকার, তার বিজেপি সরকার। এইটাই হচ্ছে যত বলবে আসলে তত সমস্যা হবে। ইন্ডিগোটা ঠিক করে কথা বলা হবে না। বিস্ফ্রাই বাসে যাওয়ার জন্য যদি পশ্চিমবঙ্গ ঠিক করে বাসতে যাওয়া, তাহলে বিজেপির দরকার। সেটা মানুষ বুঝে গেছে। হ্যাঁ, বিজেপি তো মেরে দিচ্ছে, সেই জন্য বাঁচতে চাইছে। বিজেপি মারবে, বাংলা বললে মারবে, এখানে বাইরে মারতে চাচ্ছে, মারবে। এই কারণে আমি শুরু করছি টাকা দিয়ে, সেখান থেকে সিও এসছে, সেখান থেকে ইডি এসছে, সেখান থেকে সুপ্রিম কোর্ট এসছে। অনেকগুলো ইস্যু নিয়ে আজকে কথা হয়েছে, কিন্তু এই অল্প পরিসরে এতগুলো ইস্যু টাচ করাই খুব মুশকিল। যাই হোক, তাও চেষ্টা করলাম আমরা যতটা সম্ভব। আগামীকাল ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ একটা দিন। সিঙ্গুরে কি হয় সেদিকে আমাদের ডেফিনেটলি নজর থাকবে। আজকে প্রত্যেকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।